হঠাৎ মাঝরাতে একটা কান্নার আওয়াজে কবিতার ঘুমটা ভেঙে যায়। কবিতার ঘুমটা ভেঙে যেতেই সে বিছানায় শুয়ে শোনে তার ঠিক ঘরের জানলার সামনে কে যেন খুব ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আর কান্নার আওয়াজটা শুনে কবিতার মনে হলো কোনো মহিলার কান্নার আওয়াজ। মহিলার কান্নার আওয়াজটা ঘরের জানলার বাইরে থেকে আসছে শুনতে পেয়ে কবিতা বিছানা থেকে ওঠে। বিছানার পাশে টেবিলের উপর রাখা হ্যারিকেনটা হালকা করে জ্বালানো ছিল। সেটা একটু বাড়িয়ে নিয়ে সেটা হাতে নিয়ে বিছানা ছেড়ে ওঠে। জানলার সামনে গিয়ে সেটা তুলে উঁকি ঝুঁকি মেরে দেখতে লাগলো জানলার বাইরে কোনো মহিলা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কিছুক্ষণ জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারতেই কবিতা হাতে ধরা হ্যারিকেনের আলোয় দেখে ওর ঘরের জানলা থেকে কিছুটা দূরে একটা পুকুর পড়ে। সেই পুকুর পাড়ে একটা মহিলা বসে পুকুরের দিকে মুখ ফিরিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মাঝরাতে। একটা অচেনা মহিলাকে পুকুর পাড়ে বসে ওইভাবে কাঁদতে দেখে কবিতা বলে ওঠে, এই বউটা কে? এই মাঝরাতে একা একা পুকুর পাড়ে বসে এরকম ভাবে কাঁদছে কেন? দেখতে হচ্ছে তো। এই কথা বলে কবিতা সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এসে বাড়ির পিছনের খিড়কি দরজা খুলে জ্বলন্ত হ্যারিকেন হাতে নিয়ে বাড়ির পিছনের পুকুরের দিকে এগিয়ে যায়। গিয়ে দেখে বউটা তখনও পুকুর পাড়ে বসে কাঁদছে। বউটাকে ওইভাবে কাঁদতে দেখে কবিতা বউটার দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? মাঝরাতে এরকম একা একা পুকুর পাড়ে বসে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কবিতা দেখল বউটা তার প্রশ্নে কোনো রকম জবাব না দিয়ে একই রকম ভাবে কেঁদেই চলেছে। আবার তখন কবিতা বউটার কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, এই যে শুনছেন? আপনি কে? পুকুর পাড়ে এরকম মাঝরাতে বসে কাঁদছেনই বা কেন? শুনছেন? কে আপনি? কবিতা দেখল তার প্রশ্ন শুনে বউটা তার কান্না থামিয়ে ধীরে ধীরে কবিতার দিকে মুখ ফেরায়। বউটা মুখ ফেরাতেই হাতে ধরা হ্যারিকেনের হালকা আলোয় দেখল পুকুর পাড়ে যে বউটা বসে আছে সেই বউটার মুখমণ্ডলটা অর্ধেক পুড়ে গেছে। সেই মুখমণ্ডল থেকে অর্ধেক পোড়া মাংস ঝুলছে, আর বাকি অর্ধেক মুখে নানা ধরনের কাঁটা ছেঁড়া দাগ। সেই সঙ্গে শরীরের অর্ধেক অংশ বউটার পুড়ে গেছে। শরীরের অর্ধেক অংশ পুড়ে যাওয়ার জন্য চামড়া খুলে ঝুলছে এবং বউটার ওই পোড়া শরীর থেকে বিশ্রী একটা মাংস পচা দুর্গন্ধ ছাড়ছে। এছাড়া কবিতা আরেকটা জিনিস দেখে চমকে উঠল। সেটা হলো বউটার কোলে 1-2 বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে রয়েছে। সেই বাচ্চা মেয়েটাকে দেখে কবিতা চমকে উঠল। বাচ্চা মেয়েটার একটা চোখের মণি নেই। চোখের মণি না থাকার জন্য সেখান থেকে কালচে লাল রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। ঝরঝর করে চোখ থেকে লাল রক্ত গড়িয়ে পড়ার জন্য বাচ্চাটার মুখ থেকে শুরু করে সারা শরীর লাল রক্তে ভিজে গেছে। এছাড়া বউটার কোলে থাকা বাচ্চা মেয়েটা কবিতার দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো। মাঝরাতে পুকুর পাড়ে এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে কবিতা খুব ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে যাওয়াতে তার হাত থেকে হ্যারিকেনটা পড়ে গিয়ে ভেঙে যায়। সেই সঙ্গে কবিতাও তার সমস্ত স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞান হয়ে পুকুর পাড়ে পড়ে যায়। কবিতা অজ্ঞান হয়ে যাওয়ার আগে শুধু শুনতে পায় সেই বউটা তার উদ্দেশ্যে হেসে কর্কশ কণ্ঠে বলছে, আমি তোকে এই বাড়ি থেকে দাঁড়িয়েই তবে ছাড়ব। তুই আমার জায়গায় দখল নিয়ে কি ভেবেছিস এই বাড়ির লোকগুলোর সঙ্গে তুই সুখে শান্তিতে সংসার করবি? আমি তা কখনোই হতে দেব না। আমি এই বাড়িতে আগে ছিলাম, এখনো পর্যন্ত আছি, ভবিষ্যতেও থাকবো। কেউ আমার জায়গা নিতে পারবে না।
জেনে রাখিস তুই। সবে সবে পূবের আকাশ উজ্জ্বল হতে শুরু করেছে, আর পাখিরাও বাসা ছেড়ে গান গাইতে গাইতে রঘুনাথগঞ্জ গ্রামের সবুজ প্রকৃতির বুকের উপর গান গেয়ে বেড়াচ্ছে। এছাড়া চাষির দল ঘর থেকে বেরিয়ে গরু নিয়ে লাঙল কাঁধে নিয়ে ক্ষেতের দিকে গল্প করতে করতে রওনা দিচ্ছে। ভোরের আলো যখন সবে সবে ফুটেছে, তখন রঘুনাথগঞ্জ গ্রামের মোড়ল পরাণ দাস একটা নিম ডাল হাতে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের সরু আলপথ ধরে পাড়ার পুকুরে মুখ ধুতে আসে। পাড়ার পুকুরের সামনে আসতেই থেমে যায় একটা দৃশ্য দেখে। দৃশ্যটা হলো তাদের পাশের বাড়ির প্রতিবেশী অতনুর বউ কবিতা পুকুর পাড়ের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর কবিতার পাশে হ্যারিকেনটা ভাঙা অবস্থায় পড়ে আছে। কবিতাকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পরাণ খুব ভয় পেয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে চিৎকার করতে করতে অতনুর বাড়িতে ছুটে যায়। অতনু, এই অতনু, তোর ঘুম ভাঙলো? আরে দেখ কি সর্বনাশ হয়ে গেছে। বৌমা, ও বৌমা, তোমার কি ঘুম ভাঙলো? যদি তোমার ঘুম ভাঙে তাহলে তাড়াতাড়ি বাসি কাপড় ছেড়ে তোমার শ্বশুর মশাইয়ের জন্য হেসেলে গিয়ে একটু চা বানাও দেখি। উনি যে এক্ষুনি কাজে বেরোবেন, আজ যে ওনার কাজে যাওয়ার তাড়া আছে। এই কথা বলতে বলতে কবিতার শাশুড়ি মানে অতনুর মা অঞ্জলি দেবী উঠোনে গোবর জল দিতে দিতে যখন কবিতার উদ্দেশ্যে এই কথাগুলো বলছিল, ঠিক সেই সময় বাড়ির সদর দরজার বাইরে থেকে একটা গলা শোনা যায়। অতনু, এই মাসিমা, মেসমশাই, আপনারা কেউ বাড়ি আছেন? বাড়ির বাইরে থেকে একটা চিৎকার শুনে অঞ্জলি দেবী বলে ওঠে, এটা পরাণের গলা না? ও সাত সকালে আমাদের বাড়ির সামনে এসে এইভাবে চিৎকার চেঁচামেচি করছে কেন? গ্রামে আবার কারোর কিছু হলো না তো? এই কথা বলে অঞ্জলি দেবী বাইরে বেরিয়ে আসতেই পরাণ অঞ্জলি দেবীকে দেখে ছুটে আসে আর হাঁপাতে হাঁপাতে বলে, মাসিমা, মাসিমা, আপনি এক্ষুনি আপনার ছেলে অতনুকে নিয়ে পাড়ার পুকুর পাড়ে চলুন, একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। পরাণের মুখ থেকে সাংঘাতিক ঘটনার কথা শুনে অঞ্জলি দেবীর হাত থেকে গোবর জলের ঘটিটা পড়ে যায় এবং উনি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, পুকুর পুকুর পারে কি 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 সাংঘাতিক ঘটনা ঘটেছে? হ্যাঁ, এই পরাণ, বল বল আমায়। পরাণ হাঁপাতে হাঁপাতে বলে তখন, মাসিমা, অতনুর বউ মানে আপনার পুত্রবধূ কবিতা পুকুর পাড়ে সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে, আপনারা তাড়াতাড়ি চলুন অতনুকে নিয়ে। পরাণের মুখ থেকে এই কথা শুনে অঞ্জলি দেবী হাউ হাউ করে কেঁদে চিৎকার করে তার ছেলে অতনুকে ডাকে। অতনু, এই অতনু, তাড়াতাড়ি এইদিকে আয় রে বাবা, আয়। পরাণের মুখ থেকে শুনে যা কি সর্বনাশা কাণ্ড ঘটে গেছে। অঞ্জলি দেবীর চিৎকার শুনে অতনু ঘর থেকে চোখ কচলাতে কচলাতে বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, কি হলো মা? আবার সাত সকালে এভাবে চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? অতনুকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখে অঞ্জলি দেবী ছুটে গিয়ে বলে, অতনু, তাড়াতাড়ি তাড়াতাড়ি পুকুর পাড়ে চল, বৌমা অজ্ঞান হয়ে পুকুর পাড়ে যে পড়ে আছে। অঞ্জলি দেবীর মুখ থেকে এই কথা শুনে অতনু উত্তেজিতভাবে বলে ওঠে, কি বলছো মা? কবিতা পুকুর পাড়ে কি করতে গেছিল আর অজ্ঞান হলো কি করে? অঞ্জলি দেবী কাঁদতে কাঁদতে বলল, বৌমা যে কখন বাড়ি থেকে পুকুর পাড়ে গেছে তা তো আমি জানি না, পরাণ এসে খবর দিল বলে তো আমি জানতে পারলাম। মায়ের মুখে কবিতা পুকুর পাড়ে অজ্ঞান হয়ে পড়ে আছে শুনে অতনু এক মুহূর্ত দেরি না করে পুকুর পাড়ের দিকে ছুটে যায় আর গিয়ে দেখে
সত্যি সত্যি কবিতা পুকুর পাড়ের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। কবিতার ওই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে অতনু ছুটে যায়, গিয়ে কবিতার মাথাটা কোলে তুলে জিজ্ঞাসা করে কাঁদতে কাঁদতে, কি গো অঞ্জলি, তোমার কি হয়েছে গো? চোখ খোলো, চোখ খোলো বলছি। কিন্তু অতনু দেখল তার ডাকাডাকিতে কবিতা চোখ খুলল না। এরপর অতনু কোনো রকমভাবে কবিতাকে কোলে তুলে বাড়ি নিয়ে এসে বাড়ির দাওয়ায় শুয়ে দিয়ে চোখে মুখে জলের ঝাপটা দেওয়ার কিছুক্ষণ পর কবিতার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই কবিতা ধরফর করে উঠে বসে এবং তার সঙ্গে গতকাল রাতে কি কি ঘটনা ঘটেছে সব পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে সমস্তটা বলে ঠিকই, কিন্তু কবিতা একটা আশ্চর্য ও অদ্ভুত জিনিস দেখল। তার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে তার শাশুড়ি ও তার স্বামীর মুখটা কেমন যেন মুহূর্তের মধ্যে ভয়ে ফ্যাকাশে হয়ে গেল এবং দুজন দুজনের মুখের দিকে তাকাতে লাগলো। কবিতা দুজনের মুখ দেখে বুঝতে পারল তারা কিছু হয়তো তার কাছ থেকে লুকিয়ে যাচ্ছে, কিন্তু সেটা কি লুকিয়ে যাচ্ছে সেটা কবিতাকে যেভাবেই হোক জানতে হবে। কিছু তো একটা রহস্য আছে এই বাড়িতে, কিন্তু সেটা কি রহস্য? রহস্যে অন্ধকার ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য রেখে গেলাম এক হাড় হিম করা রোমহর্ষক গল্প, তারানাথ তান্ত্রিকের গল্প অবলম্বনে প্রেতিনী। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের নিবেদন। চারিমা, তাড়াতাড়ি তেল নুন ও লঙ্কা দিয়ে মুড়িটা মেখে আন। এদিকে যে তোর কাকা বাবুদের আনা গরম গরম তেলে ভাজাগুলো ঠান্ডা হতে চলল। তারানাথের কথা শুনে চারি হেঁসেলের ভিতর থেকে উত্তর দিল, এই তো বাবা, তোমাদের জন্য মুড়ি মাখা হয়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই কথা বলতে বলতে চারি হেঁসেল থেকে বেরিয়ে এসে কাঁসার জামবাটির এক বাটি ভর্তি তেল নুন কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখাটা আমাদের সামনে রাখতেই কিশোরী বলে চারির উদ্দেশ্যে, তুই যতদিন শ্বশুরবাড়ি ছিলিস চারিমা, তেলেভাজার সঙ্গে এই তোর হাতে মাখা মুড়ি মাখাটা খুব মিস করেছিলে। আমরা আজ তোর এই মুড়ি মাখাটা খুব তৃপ্তি ভরে খাবো। কিশোরীর এই কথা শুনে তারানাথ বলল চারির দিকে তাকিয়ে, আমার চারিমা মুড়িটা মাখতে বেশ ভালোই পারে সেই ছোটবেলা থেকেই, আর এখন তো শ্বশুর বাড়ি গিয়ে অনেক ভালো ভালো রান্না বান্নাও শিখে গেছে শাশুড়ির পাল্লায় পড়ে। আর সঙ্গে আরো টুকিটাকি কাজও শিখে গেছে, বেশ ভালো। তারানাথের মুখ থেকে আমি এই কথা শুনে চারির দিকে তাকিয়ে বললাম, চারিমা, তুমি যখন অনেক ভালো ভালো রান্না বান্না শিখে গেছো, একদিন তোমার হাতের রান্না আমাদের খাওয়াও। তুমি কেমন পাক্কা রাঁধুনি হয়েছো আমরা দেখি। আমার কথা শুনে চারি বলল, আচ্ছা বেশ কাকাবাবুরা, আপনাদের যখন আমার হাতের রান্না খাওয়ার এতই ইচ্ছে, আমি তো এই কদিন বাবার কাছে আছি, একদিন দুপুরবেলা চলে আসুন, আমি নিজের হাতেই বাসমতি চালের পোলাও আর পাঁঠার মাংস রেঁধে খাওয়াবো খন। চারির কথা শুনে আমি বলি, হ্যাঁ বেশ বেশ তাই হবে। এরপর চারি ঘরে চলে যেতেই কিশোরী ঠোঙা থেকে একটা গরম গরম বেগুনি তুলে নিয়ে তাতে কামড় বসিয়ে তারানাথের উদ্দেশ্যে বলে, আচ্ছা ঠাকুরমশাই, আজ কি শুধু তেলে ভাজা খাইয়ে শুধু মুখে বিদায় দেবেন, নাকি কোনো গল্পও শোনাবেন? কিশোরীর মুখে এই প্রশ্ন শুনে তারানাথ বিরক্ত মুখেই কিশোরীর দিকে তাকিয়ে বলল, তোমাদের এই এক হয়েছে, আমার বাড়ি আসা মানেই আমার মুখে আমার জীবনের ভৌতিক অলৌকিক গল্প শোনা। সে তোমরা আমার গল্প বিশ্বাস করোই বা না করো, শুনতে তোমাদের হবেই আমার মুখ থেকে। তারানাথের মুখে বিরক্তিসূচক ভাব দেখে আর ওই কথাগুলো শুনে কিশোরী বলল, বেশ
কাঁচু মাচু হয়ে। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, আজ একটা গল্প বলুন না দয়া করে। আপনার গল্প আমরা আর অবিশ্বাস করব না, এই কথা দিচ্ছি, কোনো দিনও না। আমিও কিশোরীর কথা শুনে হাত জোর করে বলি, দয়া করে আজ একটা গল্প বলুন না ঠাকুরমশাই। আমার কথা শুনে তারানাথের মুখ থেকে বিরক্তির ছাপটা উধাও হয়ে গিয়ে উনি একটা নিঃশ্বাস ছেড়ে ঠোঙা থেকে একটা বেগুনি তুলে নিয়ে মুখে কামড় বসিয়ে বলে, আচ্ছা, তোমরা যখন এতবার করে আমার কাছে একটা গল্প শুনতে চাইছো, তাহলে আজ তোমাদেরকে একটা অন্য ধরনের প্রেতাত্মার গল্প শোনাই, যা আগে কোনোদিনও তোমরা শোনোনি। তারানাথের মুখে অন্য ধরনের প্রেতাত্মা নাম শুনে কিশোরী দুই ভুরু কুঁচকে যায়, আর সে প্রশ্ন করে ওঠে, অন্য ধরনের প্রেতাত্মা মানে সেই প্রেতাত্মার নাম কি ঠাকুরমশাই? কিশোরীর মুখে এই প্রশ্ন শুনে তারানাথ আমাদের দিকে এক দৃষ্টি দিয়ে বলে, কাচ্চা কালুয়া। তারানাথের মুখে কাচ্ছা কালুয়া নামটা শুনে আমাদের দুজনের ভুরু দুটো কুঁচকে যায়। আর জিজ্ঞাসা করি আমি, ঠাকুরমশাই, এই কাচ্ছা কালুয়া জিনিসটা কি একটু বুঝিয়ে বলুন না। আমার এই প্রশ্ন শুনে তারানাথ বলতে শুরু করলো কাচ্ছা কালুয়া সম্পর্কে। যেসব বাচ্চা জন্মের পর কোনো অসুখে ভুগে বা অপঘাতে মারা গিয়ে মৃত্যুর পর যে অতৃপ্ত আত্মায় পরিণত হয়, সেই সব বাচ্চাগুলোর অতৃপ্ত আত্মাকে কাচ্চা কালুয়া বলে। আর এই কাচ্চা কালুয়ার একটা আত্মা খুব ভালো হয়, আর একটা হয় খুব ভয়ঙ্কর। যেসব কাচ্চা কালুয়ার আত্মা ভয়ঙ্কর হয়, তারা মানুষের বড় ক্ষতি করে। আজ এইরকমই একটা ভয়ঙ্কর কাচ্চা কালুয়ার গল্প তোমাদের শোনাবো। এই ভয়ঙ্কর কাচ্চা কালুয়ার হাত থেকে আমি একজনকে আমার এই কঠোর তন্ত্র সাধনার দ্বারা কিভাবে রক্ষা করেছিলাম, সেটাই তোমাদের বলবো। আর এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে 2 বছর আগে মুর্শিদাবাদ জেলার একটা অখ্যাত ছোট্ট গ্রাম রঘুনাথগঞ্জে। মুর্শিদাবাদ জেলা থেকে অনেকটা ভেতরে। এই কথা বলে তারানাথ তক্তাপোষের উপর হেলান দিয়ে আরাম করে বসে আমার আনা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা পাসিং শো বের করে নিয়ে সেটা জ্বালিয়ে 2-1টা টান দিয়ে ধোঁয়া ছেড়ে আমাদের গল্প বলা শুরু করলো। আজ থেকে বছর 2 আগে আমি মালদা জেলার দৌলতপুর গ্রামে আমার এক ভক্তর বাড়ি কালী পুজো করতে গিয়েছিলাম। ভক্তটির নাম হলো অধীন চন্দ্র বসু। উনি ছিলেন দৌলতপুর গ্রামের মোড়ল। আমি যে সময় ওনার বাড়িতে যাই, সে সময়টা ছিল পৌষ মাস। বাইরে তখন কনকনে শীতের ঠান্ডা হাওয়া বইছে। আর এই পৌষ মাসে অনেকের বাড়িতেই পৌষ কালী পুজো হয়, তা তোমরা লক্ষ্য করবে। আগের দিন রাতে ওনার বাড়িতে পৌষ কালী পুজো শেষ করে সূর্যের আলো ফোটার আগে যখন ঠাকুর বিসর্জন হয়ে যায়, আর যখন ভোরের আলো ফোটে, আমি তখন ঠাকুর বিসর্জন দিয়ে এসে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। ঠিক সেই সময় আমার ঘরে অধীনচন্দ্র বাবু এসে প্রবেশ করলেন, আর আমার উদ্দেশ্যে বললেন, ঠাকুরমশাই, আপনি আমার বাড়িতে প্রসাদ গ্রহণ না করেই চলে যাচ্ছেন? কি ব্যাপার? আজ আমার বাড়িতে পুজোর প্রসাদের আয়োজন করা হয়েছে, আপনি গ্রহণ করবেন না? আসলে অধীন, অনেকটা দূরের পথ যাব তো, সেই কলকাতায়, তাই আর কি সকাল সকাল বেরিয়ে পড়ছি। আর এদিক থেকে সকাল সকাল বেরোতে না পারলে যে আবার ওদিকে পৌঁছতে দেরি হয়ে যাবে। আমার যাওয়ার কথা শুনে
উনি তখন বললেন, ঠাকুরমশাই, আজ কি না গেলেই নয়? আজ দয়া করে থেকে যান না আমার বাড়িতে, আর পুজোর প্রসাদ গ্রহণ করেই যান। আপনি যদি আমার বাড়িতে পুজোর প্রসাদ গ্রহণ না করেন, তাহলে যে আমার বাড়িতে আজ ঘোর অমঙ্গল হবে। আমি অধীন চন্দ্রের কাতর অনুনয় বিনয় শুনে তখন খানিকটা বাধ্য হয়ে বলি, আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি যখন এতবার করে অনুরোধ করছেন, আজ আমি আপনার বাড়ি থেকে যাচ্ছি। তবে কাল যদি আটকান তাহলে কিন্তু চলবে না। আমার কথা শুনে উনি বললেন, আচ্ছা বেশ, ঠিক আছে। তবে ঠাকুরমশাই, একটা কথা বলবো আপনাকে, কিছু মনে করবেন না তো? আমি বললাম, কি অধীন চন্দ্রবাবু? আসলে ঠাকুরমশাই আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। খুব বিপদে পড়েছেন তিনি। আপনার সাহায্য তার খুবই প্রয়োজন। আমি ওনার মুখে এই কথা শুনে ওনাকে বলি, আমার সঙ্গে দেখা করতে এসেছেন? ঠাকুরমশাই, আমার বড় মেয়ে কবিতা, ও খুব বিপদে পড়েছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। ওর কথাগুলো একটু শুনুন, ওকে ফিরিয়ে দেবেন না এইভাবে। অধীন চন্দ্রবাবু এই কথা বলে উনি আমার সামনে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুরমশাই, আপনি আমার বড় মেয়েকে এই বিপদের হাত থেকে রক্ষা করুন। আপনি যদি রক্ষা না করেন তাহলে তো ও মারা যাবে। আমি তখন এগিয়ে গিয়ে ওনার হাতটা ধরি এবং আমি বলি, আপনি আপনার বড় মেয়ে কবিতাকে ডাকুন। ওর কাছ থেকে ওর বিপদের কথা আমি শুনতে চাই। এমন কি বিপদে পড়ে উনি আমার শরণাপন্ন হয়েছেন। আমার কথা শুনে অধীন চন্দ্রবাবুর মুখে হাসি ফুটল। উনি তখন বললেন, আপনি একটু অপেক্ষা করুন ঠাকুরমশাই, আমি এক্ষুনি আমার মেয়ে কবিতাকে ডেকে আনছি। এই বলে উনি আমার ঘর থেকে বেরিয়ে ওনার বড় মেয়ে কবিতাকে ডাকতে চলে যান। তারপর কিছুক্ষণের মধ্যেই উনি আমার ঘরে 19-20 বছরের একটি বাচ্চা মেয়েকে নিয়ে ঢুকলেন। 19-20 বছরের বাচ্চা মেয়েটা আমার ঘরে ঢুকতেই আমি বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটি আমার চারি মায়ের থেকে একটু বড়, এবং মেয়েটার যে নতুন বিয়ে হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। পরনে লাল জামদানি শাড়ি, গা ভর্তি সোনার গয়না, মাথার সিঁথিতে চওড়া লাল সিঁদুর, কপালে বড় লাল টিপ, আর দু হাতে মোটা মোটা শাখা পলা, এবং পায়ে আলতা, সঙ্গে মোটা রূপোর নুপুর। মেয়েটার গা থেকে তখনও নতুন বিয়ের গন্ধ যায়নি। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে আমাকে প্রণাম করলো। তারপর হাত জোর করে কাঁদতে কাঁদতে বলল, ঠাকুরমশাই, আপনি আমাকে দয়া করে ওই পিশাচগুলোর হাত থেকে বাঁচান। আমি আমি যে ওই পিশাচ দুটোর কপালে পড়ে মরতে বসেছি। এই কথা বলতে বলতে কবিতা আমার পায়ে পড়তে পড়তেই আমি ওকে তুলে বলি, মা কেঁদো না, তুমি ঠিক কি বিপদে পড়েছো আমাকে সবটা খুলে বলো তো। কেঁদে কোনো লাভ নেই। এখানে বিপদের দিনে না কেঁদে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান করতে হবে। আমার এই কথা শুনে কবিতা কিছুটা শান্ত হয়। তারপর চোখের জল মুছতে মুছতে ধীরে ধীরে ওর বিপদের কাহিনী আমায় বলতে শুরু করে। ঠাকুরমশাই, আমার বিয়ে হচ্ছে 5 মাস আগে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ গ্রামে। আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী আর আমি থাকি। আর আমার এক ছোট দেওর আছে, সে আমাদের সঙ্গে থাকে না, থাকে হলো গিয়ে কলকাতায় পড়াশোনার জন্য। মাসে এই ধরুন 2-1 বার বাড়িতে আসে, 2-4 দিন থাকে, আবার কলকাতায় চলে যায়। আমার বিয়ের পর বেশ 2 মাস আমার শ্বশুর বাড়িতে ভালোই দিন কাটছিল জানেন। আমি এই 2 মাসের মধ্যে
শ্বশুরবাড়ির সকলের মন জয় করে নিয়েছিলাম আমার নিজের গুণ দিয়ে। বিয়ের ঠিক 2 মাস পর থেকে আমার শ্বশুরবাড়িতে আমার সঙ্গে ধীরে ধীরে ঘটনাগুলো ঘটতে শুরু করে। একদিন রাতে আমি আমার স্বামীর সঙ্গে শুয়ে আছি, হঠাৎ মাঝরাতে একটা অস্বস্তিতে না আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যেতে আমার কেমন মনে হতে লাগলো আমার আমার ঘরের আমার সামনে যেন কারা ঘোরাফেরা করছে আর ঘরের জিনিসপত্রগুলোকে নেড়ে চেড়ে দেখছে, এবং জিনিসপত্রগুলোকে যে নাড়াচাড়া করা হচ্ছে আমি স্পষ্ট বুঝতে পারছি, কারণ সেই জিনিসগুলোর আওয়াজ হচ্ছে খুটখাট করে। ঘরের মধ্যে খুটখাট আওয়াজ শুনে আর ঘরের মধ্যে কারা যেন ঘোরাফেরা করছে, এইসব আওয়াজ কিরকম অনুভূতি হতেই আমি যেন বিছানার উপর উঠে বসে, জানেন, বিছানার পাশে কাঠের টেবিলের উপর রাখা জ্বলন্ত হ্যারিকেনটা কমানো ছিল। হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিয়ে ঘরের চারিদিকে তাকাই, কিন্তু কাউকেই দেখতে পাই না। শুধু মনে হতে থাকে ঘরের মধ্যে কেউ যেন সমানে ঘোরাফেরা করছে আর এই ঘরের জিনিসপত্রগুলোকে নেড়ে চেড়ে দেখছে। এরকম একটা অস্বস্তিকর অনুভূতি হতেই আমি সঙ্গে সঙ্গে আমার স্বামীকে ডাকি, ওগো শুনছো, তাড়াতাড়ি উঠো না। আমার ডাক শুনে স্বামী উঠে বসে ঘুম জড়ানো গলায় জিজ্ঞাসা করে হাই তুলতে তুলতে, কি হয়েছে কি কবিতা? মাঝরাতে ঘুম থেকে আমায় তুললে কেন? আমি তখন আমার অনুভূতির কথা আর ঘরের জিনিসপত্র নড়াচড়ার কথা ওকে বলতে ও বলে ওঠে, মাঝরাতে বাজে কথা বলার জায়গা পাও না? আমায় ঘুম থেকে তুলে এসব বাজে বাজে কথা বলছো কেন? আরে ঘুমের মধ্যে কিছু হয়তো বাজে স্বপ্ন দেখে ভয় পেয়েছো, তাই তোমার এরকম মনে হচ্ছে। বাজে কথাগুলো না বলে ঘুমাও দেখি, কালকে আবার সকাল সকাল কাজে বেরোতে হবে। ও আমাকে এই কথাগুলো বলে আর আমার কথায় কোনো পাত্তা না দিয়ে পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু সারা রাত ধরে আমার মনে হতে থাকলো আমার ঘরে কি যেন সমানে ঘোরাফেরা করছে আর জিনিসপত্রগুলোকে নেড়ে চেড়ে দেখছে। প্রথম দিন আমার সারাটা রাত এমনভাবেই কেটে যায়। পরের দিন সকালবেলা ভাবি আমার শাশুড়ি মাকে গত রাতের ব্যাপারটা জানাবো, কিন্তু পরেক্ষণেই মনে হলো না, জানাবো না, কারণ উনি তো আমার কথা বিশ্বাস নাও করতে পারেন ওনার ছেলের মতন। এরপর সেদিন সকালবেলা আরও একটা ঘটনা ঘটল আমার সঙ্গে। যেটা হলো, সেদিন সকালবেলা স্নান করে ঠাকুর ঘরে মন দিয়ে পুজো করছি, আর ওদিকে আমার শাশুড়ি মা রান্নাঘরে রান্না করছেন। হঠাৎ পুজো করতে করতে দেখলাম একটা 1-2 বছরের বাচ্চা মেয়ে হামাগুড়ি দিতে দিতে ঠাকুর ঘরে ঢোকে। তারপর ঠাকুরের প্রসাদের থালা থেকে কয়েক মুঠো বাতাসা আর নকলদানা হাতে করে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে আবার হামাগুড়ি দিতে দিতে ঠাকুর ঘর থেকে যেই বেরোতে যাবে, আমি তখন ওই বাচ্চা মেয়েটার উদ্দেশ্যে চিৎকার করে বললাম, এই তুই কে রে? ঠাকুরের প্রসাদের থালা থেকে এইরকম ভাবে প্রসাদ নিতে আছে নাকি? আমার চিৎকার শুনে বাচ্চা মেয়েটা হামাগুড়ি থামিয়ে দিয়ে আমার দিকে যখন তাকালো না, ঠাকুরমশাই বিশ্বাস করবেন না, এমন একটা বাচ্চা মেয়ের ওই রকম বিভৎস একটা মুখ দেখে আমি চিৎকার করে উঠেছিলাম। আমি দেখলাম বাচ্চা মেয়েটার একটা চোখের মনি ফেটে সেখান থেকে গল গল করে লাল কালচে রক্ত গড়িয়ে পড়ছে। সে রক্ত গড়িয়ে পড়ার জন্য মেয়েটির পরনে হালকা গোলাপি জামাটা পুরো ভিজে লাল হয়ে উঠেছে। সেই সঙ্গে বাচ্চাটার আরেকটা চোখের মনি আছে, কিন্তু সেই মনিটার জায়গায় লাল আগুনের শিখা চলছিল দাও দাও করে। এছাড়া বাচ্চাটার মাথাটার মাঝখানটা পুরো থেতলে গিয়ে সেখান থেকে সাদা ঘিলু আর রক্তের দলা যেন বেরিয়ে আসছে। ঠাকুর ঘর থেকে আমার চিৎকার শুনে আমার শাশুড়ি মা সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে ছুটে আসেন। আমি ঠাকুর ঘরে বসে দরজার দিকে তাকিয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছি। আমাকে কাঁপতে দেখে আমার শাশুড়ি মা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলেন,
বৌমা, কি হয়েছে তোমার? এইভাবে বসে কাঁপছো কেন? আমি তখন কাঁপতে কাঁপতে কিছুক্ষণ আগে আমার সঙ্গে হয়ে যাওয়া ঘটনাগুলোর কথা বর্ণনা করলাম। আর ওই বাচ্চা মেয়েটার ভয়ঙ্কর বিভৎস চেহারার কথা বলতেই লক্ষ্য করলাম আমার শাশুড়ি মার মুখটা ক্রমশ কেমন ফ্যাকাশে হয়ে উঠছে। ওনার ওই মুখ থেকে আমি জিজ্ঞাসা করলাম, মা কি হয়েছে আপনার? কিন্তু উনি আমার কথার উত্তর না দিয়ে ঠাকুরের আসন থেকে ঘটি করে গঙ্গাজল নিয়ে কিছুটা ছড়িয়ে দিলেন আমার মাথায়। তারপর সেই ঘটি করে গঙ্গাজল উনি একটু একটু করে ছড়িয়ে দিলেন সারা বাড়িতে। আর মুখে কি একটা মন্ত্র জপ করতে লাগলেন বিড়বিড় করে। কিন্তু কি যে উনি বলছিলেন আমি আমি শুনতে পেলাম না। কিন্তু ওনার এই ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখে বুঝতে পেরেছিলাম উনি হয়তো আমার থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছেন। সকালের এই ঘটনার পর রাতে আমার সাথে আরও একটি ঘটনা ঘটে। সেটা হলো, আমি রাতে রান্নাঘরে বাড়ির সবার জন্য যখন খাবার রান্না করছি, তখন মশলা মাখানো মাংসটা কড়াইয়ের ফুটন্ত তেলে ছেড়ে উনুনের সামনে থেকে উঠে গিয়ে মশলার তাক থেকে যেই না লঙ্কার গুঁড়োটা নিতে যাব, আমার হঠাৎ মনে হলো রান্নাঘরের জানলার সামনে কি যেন বারবার উঁকি মারছে। এবং কে যে উঁকি মারছে আমি ঠিক থেকে দেখতে পেলাম না। এরপর লঙ্কার গুঁড়োর কৌটোটা মশলার তাক থেকে নিয়ে এসে যেই আমি মাংসের মধ্যে দিতে যাব, অমনি রান্নাঘরের জানলা থেকে একটা শাখা পলা পড়া একটা মহিলার পোড়া হাতে সে ওই জ্বলন্ত উনুনে ফুটন্ত তেলের কড়াইয়ের ভিতর থেকে একটা মাংসের হাড় তুলে নিয়ে কচমচ কচমচ করে চিবোতে চিবোতে কোথায় যেন হারিয়ে গেল। আমি জানলার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম একটা লাল পেড়ে হলুদ শাড়ি পরা বউ দাঁড়িয়ে আছে। কিন্তু তার চোখের মনি বলে কিছু নেই, পুরোটাই সাদা। আর মুখের এক পাশটা পুরো পোড়া। মুখের একটা অংশ পুড়ে যাওয়ার জন্য চামড়াটা কেমন যেন একটা ঝুলে পড়েছে, কিন্তু মুখের অন্য দিকটা পোড়া না। সেখানে অজস্র কাটা, ছেঁড়া, দাগ আর ক্ষতর চিহ্ন। দেহের যেটুকু অংশ বেরিয়ে আছে সে অংশটুকু পোড়া জানলার বাইরে দাঁড়িয়ে বউটা সে মাংসের হাড় কচমচ করে চিবোতে চিবোতে বলছে, তুই কি ভেবেছিস তুই আমার স্বামীর সঙ্গে সংসার করবি? আমি এই বাড়িতে থাকতে তোকে কিছুতেই আমার স্বামীর সঙ্গে সংসার করতে দেব না। আমি আমার স্বামীর সঙ্গে এখনো আছি, সারা জীবন থাকবো আর ভবিষ্যতেও থাকবো। আমি তোকে এই বাড়িতে কিছুতেই থাকতে দেব না। আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। জানলার বাইরে থেকে বউটার ওই ভয়ঙ্কর বিভৎস চেহারা আর ওই কথাগুলো শুনে আমি রান্নাঘর থেকে যেই পালিয়ে বেরিয়ে আসতে যাব, অমনি শুনি পিছন থেকে বউটা আমার উদ্দেশ্যে কর্কশ কণ্ঠে ফ্যাস ফ্যাসে গলায় বলে চলেছে, পালাচ্ছিস কোথায় তুই? তোকে আমি এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। তুই যদি না যাস, আমার হাতে তোর মরণ লেখা আছে, এই বলে দিলাম। তারপর আমি রান্নাঘরের বাইরে এসে মা বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে যাই। ও কি কবিতা, তোমার কি হলো? চোখ খুলছো না কেন? চোখে মুখে জলের ঝাপটা লাগতেই আর কানে আমার স্বামীর ডাক ভেসে আসতে আমি ধীরে ধীরে চোখ খুলে তাকাই। দেখি আমার এক পাশে শাশুড়ি আর অন্য পাশে আমার স্বামী দুজনে মিলে আমার মাথায় হাত বোলাচ্ছেন আর বলছে, কি হয়েছিল তোমার? তুমি রান্নাঘরের বাইরে চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলে কেন? আমার শাশুড়ি
আর আমার স্বামীর কথা শুনে আমি তখন ধীরে ধীরে ক্লান্ত গলায় কিছুক্ষণ আগে রান্নাঘরের জানলা দিয়ে দেখা সেই হলুদ শাড়ি পরা বউটার কথা, আর ওই বউটা আমার সাথে কি কি করেছে সব ঘটনার কথা ওদের খুলে বলতেই দেখি ঠিক আগের বারের মতন আমার শাশুড়ি মা আর আমার স্বামীর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ওরা দুজনের দিকে তাকাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম, ওদের চোখ মুখ দেখে আমি বুঝতে পারছিলাম যে ওরা আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে, কিছু একটা বলছে না, কিন্তু সেটা যে কি সেটা বুঝতে পারছিলাম না। শাশুড়ি মা আমার স্বামীকে চোখের ইশারায় ঘরের বাইরে নিয়ে যায়। ওরা দুজনে ঘরের বাইরে যেতে আমি কান খাড়া করে শুনি আমার শাশুড়ি মা আমার বরকে বলছে, এই অতনু, শোন, কাল সকালে উঠেই তুই আমাদের পাড়ায় বিরাজ গুণিন আছেন, তাকে একবার ডেকে আনবি, দরকার আছে। শাশুড়ি মার এই কথা শুনে আমার স্বামী বলে, কেন মা, বিরাজ গুণিনকে তোমার কি দরকার? অতনু, আমার মনে হচ্ছে তার নজর কবিতার ওপর আর এই বাড়ির ওপর পড়েছে, তাই বিরাজ গুণিনকে এনে একটা ছোট্ট যজ্ঞ আর একটু বাড়িটা বাঁধিয়ে নিতাম আর কি। শাশুড়ি মার এই কথা শুনে আমার স্বামী অবাক হয়ে বলে ওঠে, তুমি বলছো কি মা? ওর নজর যদি কবিতার উপর পড়ে থাকে তাহলে তো ওই বিরাজ গুণিনকে ডাকতেই হবে। আর এই বাড়িতে তুমি চিন্তা করো না মা, আমি কাল সকালে গিয়েই বিরাজ গুণিনকে ডেকে নিয়ে আসবো। ওদের দুজনের এই কথাগুলো শুনে আমি মনে মনে ভাবলাম, আমার উপর এমন কার নজর পড়েছে যে ওরা বাড়িতে যজ্ঞ করার জন্য আর বাড়ি বাঁধানোর জন্য আমাদের পাড়ার বিরাজ গুণিনকে নিয়ে আসছে কাল। পরের দিন সকাল হতেই আমাদের পাড়ার বিরাজ গুণিন এসে হাজির হয়। তারপর সকাল থেকে দুপুর পর্যন্ত যজ্ঞ চলার পর বিরাজ গুণিন কিছু পেরেক আর লাল সুতো দিয়ে বাড়িটার চারপাশ বেঁধে দেয়। সেই সঙ্গে আমার বাঁ হাতে একটা কালো তাবিজ বেঁধে দিয়ে আমার শাশুড়ি মার উদ্দেশ্যে বলে, আমি তোর পুত্রবধূর হাতে আমার মন্তব্যুত তাবিজ বেঁধে দিয়ে গেলাম। আশা করছি তোর বউয়ের উপর থেকে ধীরে ধীরে তার নজর হয়তো কেটে যাবে। বাড়িতে বিরাজ গুণিন যজ্ঞ করার পর আর আমার হাতে তার মন্ত্রপুত তাবিজ বেঁধে দেওয়ার পর বেশ 2-1 সপ্তাহ আমি আর ওই পোড়া মতন বউটা আর সেই বাচ্চা মেয়েটাকে দেখতে পাইনি। মনে মনে ভাবলাম আমার উপর থেকে বুঝি হয়তো বিপদটা কেটে গেছে, কিন্তু না, আমার ভুল ধারণা ছিল। 2-1 সপ্তাহ পর থেকেই আবার আমার সঙ্গে সেই অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে, কিন্তু আগের বাড়ির থেকে এবারে যেটা মারাত্মক হয়ে দাঁড়ায়, যা আমার জীবনে প্রাণ সংশয় ঝুঁকি এনে দিয়েছে ঠাকুরমশাই। আমি ওই দুটো পিশাচিনীর হাত থেকে বাঁচবো কিনা সন্দেহ। এবারে তোমার সঙ্গে কি এমন মারাত্মক মারাত্মক ঘটনা ঘটতে লাগলো যা তোমার জীবনে প্রাণ সংশয়ের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে বলে তোমার মনে হচ্ছে মা? আমার এই প্রশ্নের উত্তরে কবিতা ধীরে ধীরে বলতে শুরু করলো। একদিন রাতে আমি আমার শাশুড়ি মার সাথে আমার ঘরে শুয়ে আছি। আমার স্বামী কয়েকদিনের জন্য একটা কাজে কলকাতায় এসেছিলেন। সেদিন রাতে যখন আমি আমার শাশুড়ি মার সাথে ঘুমাচ্ছিলাম, হঠাৎই মাঝরাতে একটা খিলখিল হাসির আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমি আলো অন্ধকারের মধ্যে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজতে থাকি যে ঘরের কোথা থেকে সেই আওয়াজটা আসে। হঠাৎই চোখ ঘোরাতে ঘোরাতে আমার চোখ পড়ে আলমারির মাথার দিকে। আলমারির মাথার দিকে চোখ পড়তেই আমি ভয় চমকে উঠি। এই কথা বলে কবিতা থেমে যেতেই আমি জিজ্ঞেস করি, কবিতা মা, তুমি আলমারির মাথায় কি এমন জিনিস দেখে চমকে উঠেছিলে? ঘরে জ্বলা হালকা লণ্ঠনের আলোয় দেখি আলমারির মাথায় ঠাকুর ঘরে দেখা সেই বাচ্চা মেয়েটা বসে আছে,
আর আঙুল চুষতে চুষতে আমার দিকে তাকিয়ে বাচ্চা মেয়েটা খিলখিল করে হেসে উঠছে। আলমারির মাথা ঠাকুর ঘরে দেখা সেই বাচ্চা মেয়েটাকে দেখে আমি বিছানা থেকে উঠে কিছু একটা বলতে যেই যাবো, অমনি সেই বাচ্চা মেয়েটা আলমারির মাথা থেকে লাফ দিয়ে এসে আমার বুকের উপর এসে পড়ে আর আমার গলাটা টিপে ধরে আর ফ্যাস ফ্যাশনে গলায় বলে ওঠে, কি রে, তুই কি ভেবেছিস আমার আর আমার মায়ের কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিবি? আমি এই বাড়িতে থাকতে তুই আমার বাবাকে কিছুতেই কেড়ে নিতে পারবি না। যদি আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করিস না, আমি তোকে মেরে ফেলবো। বাচ্চাটা আমার বুকের উপর বসে গলা টিপতে টিপতে সমানে আমাকে কথাগুলো বলতে লাগলো। আমি আর সহ্য করতে না পেরে কোনো রকমে চিৎকার করে শাশুড়ি মাকে ডেকে উঠি, মা আমাকে বাঁচান, ওই মেয়েটার হাত থেকে আমাকে বাঁচান, মা আমাকে মেরে ফেললো। আমার চিৎকার শুনে আমার শাশুড়ি মা ধরফর করে লাফ দিয়ে উঠে দেখেন আমি বিছানার উপরে শুয়ে হাত পা সমানে ছুটছি আর ঘরের সিলিং এর দিকে তাকিয়ে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে চিৎকার চেঁচামেচি করছি আর মা আমাকে বাঁচান, মা আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওই বাচ্চা মেয়েটা আমাকে মেরে ফেললো বলে আমি চিৎকার করছি। তখন আমার শাশুড়ি মা আমাকে ধরে জিজ্ঞাসা করেন, বৌমা, ও বৌমা, কি হয়েছে মা? এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন রাত দুপুরে? শাশুড়ি মা যতক্ষণ আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছেন ততক্ষণ এই বাচ্চা মেয়েটা উধাও। মেয়েটা আমার বুকের উপর থেকে উধাও হয়ে যেতে আমি ধরফর করে উঠে বসি। শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলি, মা ওই বাচ্চা মেয়েটা আমাকে মেরে ফেলবে। আমি যখন ওনাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম তখন দেখি আমার খাটের সামনে রান্নাঘরের জানলা দিয়ে দেখা সেই বউটা হাসছে আর বলছে, তুই যদি আমার স্বামীর জীবন থেকে না যাস, আমি আর আমার মেয়ে তোকে মেরে ফেলবো। আমি রান্নাঘরের সামনেও সেই বউটাকে খাটের সামনে দাঁড়িয়ে ওইসব কথা বলতে থেকে চিৎকার করে বলে উঠি, মা ওই দেখুন আপনার পেছনে, দেখুন সেই দিন রাতে রান্নাঘরের জানলা দিয়ে যাকে আমি দেখেছিলাম সেই বউটা দাঁড়িয়ে আছে, আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। মা আমার চিৎকার শুনে মা যতক্ষণে পিছন ফিরে তাকায় ততক্ষণে বউটা উধাও হয়ে যায়। পরপর আমার সাথে এইসব অস্বাভাবিক অদ্ভুত ঘটনাগুলো ঘটে যেতে আমি স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আমি জ্ঞান হারাই। তারপর 3 দিন বাদে আমার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে আমি যে চোখ খুলেছি দেখি আমার পাশে সেই বাচ্চা মেয়েটি বসে আছে আর খিলখিল করে হাসছে, আর আমার পায়ের সামনে ওই বউটা দাঁড়িয়ে আছে, ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি এই দুজনকে আমার পাশে দেখে চিৎকার করে বলে উঠি আমার শাশুড়ি মা আমার বরের উদ্দেশ্যে, আমি আর এখানে কেউ থাকবো না, কেউ আমার বাপের বাড়িতে দিয়ে আসো, আমি এখানে থাকলে ওরা দুজনে আমাকে মেরে ফেলবে। এইভাবে কথা বলতে বলতে পাগলের মতন চিৎকার করি, আর আমাকে ওইভাবে চিৎকার করতে দেখে আমার স্বামী আমাকে বলে ওঠে, আচ্ছা কবিতা, ঠিক আছে, আমি তোমাকে 2 দিন পরে বাপের বাড়ি দিয়ে আসবো। হ্যাঁ, 2 দিন কষ্ট করে এই বাড়িতে থাকো লক্ষ্মীটি। আমার স্বামী আমাকে বাপের বাড়ি রেখে আসবেন এ কথা শুনে আমি কিছুটা শান্ত হই, আর তার সাথে সাথে আমি দেখি আমার সামনে থেকে বউটা আর ওই বাচ্চা মেয়েটা হঠাৎ করে কোথাও যেন উধাও হয়ে গেল। আমার স্বামী আমার বাপের বাড়ি যাওয়ার কথা শুনে আমার 2 হাত ধরে আবদার করে বসে, শোনো না কবিতা, তুমি তো বাপের বাড়িতে চলে যাচ্ছ, কবে ফিরবে তার ঠিক নেই, তাই আজ দুপুরবেলা তোমার হাতে খুব ছানার কোপ্তা আর নলেন গুড়ের পায়েস খেতে ইচ্ছে করছে। তুমি তো ওই খাবারগুলো বেশ ভালোই বানাও, আজ আমাকে ওই 2টো পদ রান্না করে খাওয়াবে গো। আমি তখন বলি, আচ্ছা ঠিক আছে, তাই হবে। এরপর আমার স্বামীর ইচ্ছে অনুযায়ী
সেদিন দুপুরবেলা আমি ওনার জন্য নিজে হাতে যত্ন করে ছানার পায়েস আর কোপ্তা বানাই। তারপর দুপুর হতেই উনি যখন খেতে আসেন, আমি ওনার পাতে ভাত বেড়ে দিয়ে যেই ছানার কোপ্তা আর পায়েস দিতে যাব, অমনি ঢাকা দেওয়া পাত্রগুলোর ঢাকনা খুলতেই দেখি ছানার কোপ্তা পুড়ে পুরো ছাই হয়ে গেছে, আর পায়েসটা পুরো লাল রক্তবর্ণে টকটক করছে, যেন পায়েসের পাত্রে পায়েস নয়, লাল রক্ত ভাসছে। এ দৃশ্য দেখে আমি চিৎকার করে উঠি, শাশুড়ি মাকে ডেকে বলি, মা, পায়েস আর ছানার কোপ্তাগুলোর কি অবস্থা হয়েছে, কি করছে এসব? শাশুড়ি মা তখন রান্নাঘরে ছিলেন, উনি শ্বশুরমশাইকে খেতে দিচ্ছিলেন। আমার চিৎকার শুনে ছুটে আসেন উনি। আমার রান্না করা ছানার কোপ্তা আর পায়েসের ওই রকম অবস্থা দেখে উনিও ধপ করে মাটিতে বসে পড়েন। আমি দেখলাম আমার প্রশ্নে বাড়ির কেউই সেই রকমভাবে উত্তর দিল না, সবাই একে অপরের মুখের দিকে চেয়ে রইল। এরপর একটা দিন কোনো রকমভাবে শ্বশুর বাড়িতে রাত কাটিয়ে আমি আবার বাপের বাড়িতে ফিরে আসি। যেদিন আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাব বলে শ্বশুর বাড়ির দরজা দিয়ে বেরোচ্ছি, হঠাৎ করেই দরজার বাইরে পা রাখতে গিয়ে কেমন করে যেন হুমড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে যাই। মুখ থুবড়ে পড়ে যেতেই আমার স্বামী আমাকে ধরে ফেলেন আর জিজ্ঞাসা করেন, কবিতা, তুমি পড়ে গেলে কি করে? আমি তখন উঠে হাঁপাতে হাঁপাতে ওনাকে বলি, আমার যেন কেমন মনে হলো পিছন থেকে কেউ আমাকে ঠেলে ফেলে দিল। আমার এই কথা শুনেও কিছু বলল না, শুধু চুপ করে এদিক ওদিক তাকাতে লাগলো আর বলল, আরে চলো চলো, আমাদের যেতে দেরি হয়ে যাচ্ছে। এরপর আমি ওর সঙ্গে বাপের বাড়িতে চলে আসি। আমি যখন বাপের বাড়িতে একা একা থাকতাম, তখন আমার সঙ্গে কোনো রকম অদ্ভুত ঘটনা বা ওই বউটা বা তার বাচ্চাটা কোনোদিন দেখিনি। কিন্তু আমার স্বামী বাপের বাড়িতে যখনই আমার সঙ্গে দেখা করতে আসতো, তখনই আমার সঙ্গে ওই অদ্ভুত ঘটনাগুলো ঘটতো, আর আমি ওই ভয়ঙ্কর বিভৎস ওই বউটাকে দেখতাম আর তার বাচ্চা মেয়েটাকে দেখতে পেতাম। তুমি বাপের বাড়িতে থাকাকালীন তোমার স্বামী যখন তোমার সঙ্গে দেখা করতে এসেছেন, তখন কি কি ঘটনা ঘটেছে বলো তো মা? সময়টা ছিল জ্যৈষ্ঠী মাস। জামাই ষষ্ঠী উপলক্ষে আমার স্বামী এই বাড়িতে এসেছিল। আমার সঙ্গে দুদিন ছিল। একদিন আমরা নিজেদের ঘরে শুয়ে আছি, হঠাৎই মাঝরাতে একটা কান্নার আওয়াজ আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যেতেই আমি ভাবি আওয়াজটা হয়তো আমার কাকিমার মেয়ের, কারণ ও তো খুব ছোট, মাঝে মাঝে খিদে পায় বলে রাতে তার ঘুম ভেঙে যায়। তাই বিষয়টিকে আমল না দিয়ে আবার ঘুমানোর চেষ্টা করি। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, কিন্তু হঠাৎ করে মনে হলো কি যেন আমাকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিল। সেই ধাক্কা চোটে আমি নিচে পড়ে যাই আর দেখি আমি যেখানে শুয়েছিলাম সেখানে ওই বউটা শুয়ে আছে, আর ওই আগুন রাঙা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাসছে আর ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠছে, কে রে, তুই কি ভেবেছিস তুই তোর বাপের বাড়িতে স্বামীকে এনে আমার কাছ থেকে কেড়ে নিবি? আমি থাকতে কিছুতেই হতে দেব না। এই কথা বলতে বলতেই বউটা বিছানা থেকে এক লাফ মেরে আমার বুকের উপর আছড়ে পড়ে, আমার গলাটা টিপে ধরে। আমি সহ্য করতে পারিনি, আমি চিৎকার করে উঠি, আমার স্বামীকে ডাকি, শুনছো, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, বউটা আমাকে মেরে ফেললো। আমার চিৎকার শুনে আমার স্বামী উঠে পড়ে, দেখে আমি বিছানা থেকে পড়ে গিয়ে চোখ বন্ধ করে হাত পা ছুটছি আর তারও স্বরে চিৎকার চেঁচামেচি করছি। আমার চিৎকার শুনে ইতিমধ্যেই আমার বাপের বাড়ির লোকজন আমার ঘরে এসে হাজির হয়। তারা আমার চোখে মুখে জলের ঝাপটা দিতে থাকে।
আমার মা আমার মাথাটা কোলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে বলে, বড় খুকি, ও বড় খুকি, তোর কি হয়েছে মা? অমন করে হাত পা ছুটছিস কেন? ও বড় খুকি। মায়ের কথাগুলো আমার কানে যাচ্ছিল, কিন্তু আমি কথা বলার মতন অবস্থায় ছিলাম না। কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। তারপর ঘোর কাটিয়ে সুস্থ হতেই আমার স্বামীকে আর আমার বাড়ির লোকেদের সব কথা খুলে বলি। তারা আমার কথাগুলো শোনে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু আমি আমার স্বামীর মুখ দেখে ঠিক বুঝতে পারি ও কিছু একটা লুকিয়ে যাচ্ছে। পরের দিন আমার সাথে আরো একটা ঘটনা ঘটে। আমি আর আমার স্বামী সন্ধেবেলা আমার ঘরে বসে গল্প করছি। হঠাৎ গল্প করতে করতে আমার মনে হলো আমার পিঠে যেন কেউ সুরসুরি দিচ্ছে। প্রথম ভাবলাম বুঝি কোনো পোকামাকড় কিংবা মশা মাছি আমার পিঠে বসেছে। বিষয়টিকে গুরুত্ব না দিয়ে ওর সাথে কথা বলছি। হঠাৎ করে সেই বাচ্চা মেয়েটা আমার চুল পিছন থেকে খামচে ধরে কানের কাছে মুখে ফিসফিস করে বলে ওঠে, তুই তো দেখছি বড্ড বার বেড়েছিস। আমার আর আমার মায়ের কাছ থেকে আমার বাবাকে আস্তে আস্তে কেড়ে নিচ্ছিস। দাঁড়া, তোর আমি ব্যবস্থা করছি। এই কথাটা বলে বাচ্চাটা আমার চুলের মুঠি ধরে সজোরে আমাকে খাট থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। আর পড়ে যেতেই আমার মাথাটা দেওয়ালে লাগিয়ে আবার কপাল ফেটে রক্ত বেরোতে শুরু করে অঝোর ধারায়। আমি জ্ঞান হারাই। তারপর জ্ঞান ফিরতে বাড়ির লোকেদের আর আমার স্বামীকে সব কথা খুলে বলি। কিন্তু আমি লক্ষ্য করছি আমার স্বামী কোনো উত্তর দিচ্ছেন না। কিন্তু উনি যে কিছু একটা লুকিয়ে যাচ্ছেন সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। এই কয়েক মাস হলো আমার স্বামী আমার কাছে আর ভয়ে আসেন না। কারণ আমার যদি ক্ষতি হয়, প্রাণহানি হয় ওই পিশাচগুলোর হাতে। এরপর কবিতা তার বিপদের কাহিনী বলা শেষ করে আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, ঠাকুরমশাই, আমি বাবার মুখে আপনার অনেক নাম ডাক শুনেছি আপনার নাকি অনেক ক্ষমতা। আপনি দয়া করে ওই পিশাচ দুটোর কবল থেকে আমাকে বাঁচান। আমি আমার স্বামীর সঙ্গে সুখে ঘর সংসার করতে চাই। আমাকে বাঁচান ঠাকুরমশাই, আমাকে বাঁচান। আমি তখন কবিতা মায়ের কান্না শুনে আরো সব কথা শুনে বলি, মা কবিতা, এতক্ষণ ধরে তোমার মুখ থেকে যা যা ঘটনা শুনলাম তাতে আমার মনে হচ্ছে তোমার শ্বশুর বাড়িতে তোমার আসবার আগে তোমার স্বামীর জীবনে এমন কেউ ছিল যারা মৃত্যুর পর ওই বাড়ি আর তোমার স্বামীর মায়া ত্যাগ করে এখনো যেতে পারেনি। আমার মুখ থেকে এই কথা শুনে কবিতা বলে, আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি বলতে পারেন আমি আসার আগে আমার স্বামীর জীবনে আরো কি কেউ ছিল? আমি তখন কবিতা মায়ের দিকে তাকিয়ে বলি, আমার মনে হয় তোমার স্বামীর সঙ্গে তোমার বিয়ে হওয়ার আগে উনি মনে হয় আরো আর একটা বিয়ে করেছিলেন এবং সেই স্ত্রীর এবং ওনার আগের পক্ষের একটা বাচ্চাও ছিল। কোনো কারণে হয়তো তারা মারা গিয়েছে। আমার মুখ থেকে এই কথা শুনে অধীনচন্দ্রবাবু অবাক গলায় বলে ওঠে, এ আপনি কি বলছেন ঠাকুরমশাই? জামাইয়ের আগের পক্ষে একটা বিয়ে ছিল এবং তারা এই ব্যাপারটা আমাদের কাছ থেকে লুকিয়ে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে? ছি 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 ছি, এইভাবে ওরা আমার মেয়ের জীবনটা নষ্ট করলো। আমি ওনার মুখে এই কথা শুনে একটু ক্রুদ্ধভাবে বলে উঠি, ওরা শুধু আপনার মেয়ের জীবন নষ্ট করেনি, ওরা ওদের আসল কথাগুলো আপনার আর কবিতার কাছ থেকে লুকিয়ে আপনার মেয়ের জীবন নিয়ে খেলছে ওরা এখন। আমার কথা শুনে অধীনচন্দ্রবাবু বলল, তাহলে আমার মেয়ে এখন ওই বাড়িতে ফিরবে কি করে ঠাকুরমশাই? আমি অধীনচন্দ্রবাবুর মুখে এই কথা শুনে বলি, আমাকে একটু ভাবতে দিন, এই বিষয়ে আমি আপনাকে সব সন্ধেবেলা জানাচ্ছি।
এরপর সেদিন দুপুরবেলা অধীনচন্দ্র বাবুর বাড়ির পৌষ কালী পুজো উপলক্ষে পেট ভরে খিচুড়ি, আলুর দম, পোলাও, ধোকার ডালনা, ছানার কোপ্তা, দুরকম মিষ্টি, পায়েস ইত্যাদি খাবার খেয়ে দুপুরবেলা একটা ভাত ঘুম দিয়ে সন্ধেবেলা অধীনচন্দ্র বাবু আর কবিতা মাকে ডেকে পাঠায়। তারপর ওরা দুজন আমার ঘরে এসে বসতেই আমি অধীনচন্দ্র বাবুকে বলি, অধীনবাবু, আপনার মেয়ের জীবন থেকে বিপদ কাটাতে হলে আপনার মেয়ের শ্বশুর বাড়ি রঘুনাথগঞ্জে যেতেই হবে, তবেই আমি ওর জীবন থেকে বিপদটা কাটাতে পারব। আমার মুখ থেকে এই কথা শুনে কবিতা মা বেশ চিন্তিত মুখে বলে, ঠাকুরমশাই, আমি তো রঘুনাথগঞ্জ যেতে পারবো না। ওখানে গেলেই যে আমার জন্য বিপদ ওত পেতে বসে আছে। কবিতা মায়ের মুখে এই কথা শুনে আমি বলি, তুমি চলো আমার সঙ্গে। আমি থাকতে তোমার কোনো বিপদ হবে না তোমার শ্বশুর বাড়িতে। আমার কথা শুনে কবিতা মা রাজি হয় শ্বশুর বাড়ি যেতে, এবং কবিতাকে শ্বশুর বাড়িতে যেতে রাজি হওয়া দেখে অধীনচন্দ্রবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠাকুরমশাই, আমরা তাহলে রঘুনাথগঞ্জ কবে যাচ্ছি? অধীনচন্দ্রবাবু, বেশি দেরি করাটা ঠিক হবে না। কাল ভোরেই আমরা রঘুনাথগঞ্জ রওনা দেব। পরদিন ভোর হতেই আমরা তিনজন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে কবিতার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যখন রঘুনাথগঞ্জ গ্রামে এসে কবিতার শ্বশুর বাড়িতে পা দিতেই দেখি কবিতাকে দেখে ৫৫-৫৬ বছরের এক সধবা মহিলা উঠোনে বসে গরুর বিচুলি কাটছিল। তিনি বিচুলি কাটা থামিয়ে কবিতার দিকে এসে কবিতার মাথায় হাত দিয়ে বললেন, বৌমা এসেছো? আসো আসো, কতদিন পর আমার বাড়িতে এলে বলো তো। বাড়ির লক্ষ্মী যদি বাড়ি না থাকে বাড়িটা যে শূন্য লাগে। আর ইতিমধ্যেই আমি একটা জিনিস লক্ষ্য করলাম, কবিতা শ্বশুর বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো কালো কালো ছায়া মূর্তি কবিতার চারদিকে সমানে যেন ঘুরতে লাগলো। একটা বড় লম্বা কালো ছায়া মূর্তি আর একটা ছোট্ট ছায়া মূর্তি। এরপর কবিতার শাশুড়ি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো কবিতাকে, আচ্ছা মা, ইনি কে? কবিতা তার শাশুড়িকে আমার সম্পর্কে কিছু বলার আগে আমি বলে উঠি ওনার উদ্দেশ্যে, আমি হলাম শ্রী জ্যোতিষবিদ তারানাথ চক্রবর্তী। আর কবিতা মায়ের সঙ্গে গত ৩ মাস ধরে যা যা ঘটেছে, আর কবিতা মা যে বিপদের মুখে রয়েছে, সেই বিপদ থেকে আমি কবিতা মাকে রক্ষা করতে এসেছি। আমার মুখ থেকে এই কথা শুনে কবিতার শাশুড়ি মা অঞ্জলি দেবী আমার উদ্দেশ্যে বললেন, হ্যাঁ জ্যোতিষ মশাই, আমার পুত্রবধূ গত ৩ মাস ধরে একটা বিপদের মধ্যে রয়েছে। আপনি দয়া করে রক্ষা করুন ওকে। ও যে এই বাড়িতে আমাদের সঙ্গে সুখে সংসারই করতে পারছে না ওই বিপদের জন্য। আমি কবিতার শাশুড়ি অঞ্জলি দেবীর মুখ থেকে এই কথাগুলো শুনে ওনার দিকে ক্ষুব্ধ দৃষ্টি দিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলি, কবিতার এই বিপদের জন্য তো আপনারাই দায়ী। আপনাদের ভুলের জন্য এই বাচ্চা মেয়েটা বিপদের সম্মুখীন হয়ে মরতে বসেছে। আমার মুখ থেকে এই কথা শুনে কবিতার শাশুড়ি অঞ্জলি দেবীর মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়, আর তিনি আমতা আমতা করে বলেন, আমরা কি ভুল করেছি জ্যোতিষ মশাই? আমাদের জন্য কবিতা মা কি বিপদে পড়েছে? আমি ওনার কথা শুনে বলি, কবিতার সঙ্গে আপনার ছেলে অতনুবাবুর বিয়ে দেওয়ার আগে অতনুবাবুর আগের পক্ষের একটা স্ত্রী আর একটা মেয়ে ছিল না? আমার এই কথা শুনে অঞ্জলি দেবী মাটিতে ধপ করে বসে পড়ে আমার দিকে তাকিয়ে বলে, জ্যোতিষ মশাই, এই খবর আপনি কি করে জানলেন? এই খবর তো আমরা কোনো দিনও বাইরে প্রকাশ করিনি কাউকে।
আমি ওনার কথা শুনে বলি, আমি কি করে জানলাম আপনাকে জানতে হবে না? বলুন তো, অতনু বাবুর আগের পক্ষের স্ত্রী আর সন্তান কিভাবে মারা গিয়েছিল? আমার ধমক শুনে অঞ্জলি দেবী ধীরে ধীরে বলতে শুরু করলো তার ছেলে অতনু বাবুর প্রথম স্ত্রী আর তার মেয়ে কিভাবে মারা গিয়েছিল সে সম্পর্কে। জ্যোতিষ মশাই, আজ থেকে 8 বছর আগে আমার বড় ছেলে অতনুর সঙ্গে এই রঘুনাথগঞ্জ গ্রামেই এক গরিব চাষি পরিবারের এক মেয়ে দেখে আমার ছেলের বিয়ে দিই। মেয়েটার নাম ছিল কুসুম। এই কুসুম খুব শান্ত শিস্থ আর খুব লক্ষ্মী মতো বউ ছিল। কুসুম যখন এই বাড়িতে আমার ছেলের বউ হয়ে এলো, তখন আমার ছেলে অতনুর ধানের ব্যবসা ও আমার স্বামীর ফলের ব্যবসা ফুলে ফেপে উঠল। সেই সঙ্গে আমাদের পরিবারে অনেক উন্নতি হতে লাগলো। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। তারপর ঠিক 2 বছরের মাথায় আমার বড় ছেলের ঘর আলো করে কুসুমের কোলে এক কন্যা সন্তান আসে এবং আমরা তার নাম রাখি মঞ্জুরি। কিন্তু মঞ্জুরির জন্ম নেওয়ার পর থেকেই আমাদের বাড়িতে এক অশান্তির কালো ছায়া নেমে এলো। মঞ্জুরি জন্ম নেওয়ার কিছুদিনের মধ্যেই আমার স্বামীর ফলের ব্যবসা হঠাৎ করে ক্ষতি হতে শুরু করে এবং 2 মাসের মধ্যে সেই ব্যবসা বন্ধ হয়। আমার স্বামীর ব্যবসা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার বড় ছেলে অতনুরও ব্যবসায় ক্ষতি হতে দেখা যায়। ওরও ধানের ব্যবসাটা রাতারাতি বন্ধ হয়ে যায় এবং আমাদের সংসারে তখন অভাব নেমে আসে, আর সঙ্গে অশান্তি। আমার বড় ছেলে এই ধানের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার জন্য আর আমাদের পরিবারে ক্ষতি হওয়ার জন্য দিন রাত কুসুমকে কথা শোনাতো আর বলতো মঞ্জুরিকে জন্ম দেওয়ার জন্য তাদের পরিবারের আজ এই অবস্থা। এরপর যতদিন যায় কুসুম আর অতনুর মধ্যে মঞ্জুরিকে নিয়ে অশান্তি বাড়তে থাকে। মঞ্জুরির যখন 1.5 বছর বয়স, বাড়িতে তখন একটা বিরাট বড় অঘটন ঘটে। একদিন সন্ধে থেকেই কুসুম আর অতনুর মধ্যে চরম অশান্তি, সঙ্গে দুজনের মধ্যে হাতাহাতিও হচ্ছে। এরকম হাতাহাতি হতে হতে অতনু ঘরে আয়নার উপর রাখা একটা ফুলদানি ছিল, ওই ফুলদানিটা মেঝেতে ছুঁড়ে মারতে গিয়ে ভুলবশত মঞ্জুরির মাথায় আর চোখে লেগে যায় এবং মাথা ফেটে মঞ্জুরির একটা চোখের মণি থেতলে গিয়ে সেখান থেকে প্রচণ্ড পরিমাণে রক্তক্ষরণ হতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরি মারা যায়। মঞ্জুরি এইভাবে মারা যাওয়াতে আমরা বাড়ির লোকেরা গ্রামের লোকেদের মঞ্জুরির মৃত্যুর সম্পর্কে কিছু না বলেই সম্পূর্ণ লুকিয়ে গিয়ে মঞ্জুরির দেহটা আমাদের বাড়ির পিছনের বাগানে পুঁতে দিই। কুসুম মঞ্জুরির মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মঞ্জুরির মৃত্যুর 2 দিন পর কুসুম আমাদের বাড়ির সবার চোখের আড়ালে গিয়ে এক রাতে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে যায় ঠিকই, কিন্তু কুসুম গায়ে আগুন দিতেই আগুন পোড়া যন্ত্রণা সহ্য করতে না পেরে চিৎকার করতে করতে আমাদের বাড়ির পিছনে পাড়ার পুকুরে ঝাঁপ দেয় আগুন নেভানোর জন্য, কিন্তু শেষ রক্ষার হলো না। ওর ওই চিৎকার শুনে আমরা সঙ্গে সঙ্গে পাড়ার পুকুরে যাই। ওকে যখন জল থেকে উদ্ধার করি ততক্ষণে ওর শরীর থেকে প্রাণ পাখি উড়ে বেরিয়ে গেছে। কুসুমের মৃত্যুর 4 বছর কেটে যাওয়ার পর আমি আর আমার স্বামী মিলে ঠিক করি আবার অতনুর বিয়ে দেব, কারণ আমরা চোখ বুঝলে ওকে কে দেখবে। এরপর আমরা আবার অতনুর বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে শুরু করি। তারপর অনেক খুঁজে পেতে আমার বড় ছেলের জন্য কবিতাকে পাই, আর কবিতার সঙ্গে অতনুর বিয়ে দেওয়ার জন্য আমি আমার বড় ছেলের জীবনে অতীত লুকিয়ে যাই ভয়ে কবিতার অবিনচন্দ্রবাবুর বাড়ির লোকেদের কাছ থেকে, যদি ওরা কবিতার সঙ্গে অতনুর বিয়ে না দেয় সেই জন্য। কিন্তু কি করে বুঝবো অতনু কবিতাকে এই বাড়িতে বিয়ে করে আনার পর থেকে কবিতার সঙ্গে এই রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটবে, তাও আবার প্রতিনিয়ত।
কবিতার শাশুড়ি মা অঞ্জলি দেবী তার বড় ছেলের অতীতের জীবনের কাহিনী বলা শেষ হলে উনি হাত জোর করে আমার কাছে আর অধীনচন্দ্র বাবুর কাছে বলে, জ্যোতিষ মশাই, বেআই মশাই, আমাদের বড় ভুল হয়ে গেছে। আমরা আমাদের বড় ছেলের অতীত জীবনের কথা আপনাদের কাছে লুকিয়ে আমার ছেলের সঙ্গে আপনাদের মেয়ের বিয়ে দিয়েছি। আমাদের ক্ষমা করে দিন। আর আর কবিতাকে ওই ওই অতৃপ্ত আত্মাগুলোর হাত থেকে বাঁচান, না হলে যে ও মরে যাবে। অঞ্জলি দেবীর কথা আর ওনার মুখে কাতর অনুরোধ শুনে আমি বলি, যা হওয়ার এখন হয়ে গেছে। এখন এই নিরীহ মেয়েটাকে কি করে অতৃপ্ত আত্মা দুটোর হাত থেকে আমি বাঁচাবো, সেটাই এখন চিন্তার বিষয়। কারণ এই অতৃপ্ত আত্মা দুটো ধীরে ধীরে এখন ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়েছে। আর এই পিশাচ যদি কোনো বাড়িতে একবার ঢুকে কারোর উপর যদি নজর ফেলে, তাহলে কিন্তু তাকে ছাড়ে না। এই পিশাচ নিয়ে যায় তাকে সঙ্গে করে চিরদিনের মতো। আমার এই কথা শুনে অধীনচন্দ্র বাবু, অঞ্জলি দেবী এবং কবিতার বর অতনুর মুখ মুহূর্তের মধ্যে ভয়ে ফ্যাকাশে হয়ে যায়। অধীনচন্দ্র বাবু আমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, মশাই, আপনার অনেক ক্ষমতা, আপনি দয়া করে আমার মেয়েটাকে বাঁচান। আমি অধীনচন্দ্র বাবু আর কবিতার শ্বশুর বাড়ির লোকেদের কান্না দেখে গম্ভীর গলায় বলে উঠি, শুনুন, এই পিশাচ দুটোকে যদি এই বাড়ি থেকে তাড়াতে চান, তাহলে আজ রাত্রে আমি যজ্ঞ করব। আর সেই যজ্ঞে বলির জন্য আমার অনেক জিনিসপত্র লাগবে। সেই জিনিসপত্রগুলো আজকের সন্ধ্যের মধ্যে আমাকে আপনারা জোগাড় করে দিতে পারবেন? আমার কথা শুনে অঞ্জলি দেবী জিজ্ঞেস করলেন, আচ্ছা জ্যোতিষ মশাই, বলির জন্য কি কি জিনিসপত্র লাগবে যদি বলেন। 5টা জ্যান্ত মাগুর মাছ, 5টা মালসা, সঙ্গে কাকের পালক, লাল সিঁদুর, কালো তিল আর 1 লিটার দুধ। এই জিনিসগুলো যজ্ঞে লাগবে। যদি এই জিনিসগুলো আজ সন্ধ্যের মধ্যে জোগাড় করে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। আর হ্যাঁ, সঙ্গে চন্দন কাঠ আর ভালো গন্ধওয়ালা গাওয়া ঘি। আমার মুখ থেকে যজ্ঞের উপকরণগুলো শুনে কবিতার স্বামী অতনুবাবু বলল, ঠাকুরমশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমি আজ সন্ধ্যের মধ্যেই এই উপকরণগুলো জোগাড় করবার চেষ্টা করছি। এই কথা বলে অতনু আর অধীনচন্দ্র বাবু দুজনে মিলে হাটের উদ্দেশ্যে বেরিয়ে গেল। এরপর কবিতার শাশুড়ি অঞ্জলি দেবী আমাকে সাদর আমন্ত্রণে তার গৃহের ভিতরে নিয়ে যায়। আমি উঠোন ছেড়ে যেই বাড়ির বারান্দায় দাওয়ায় উঠে ঘরে যেতে যাব, দেখি আমার সামনে একটা পোড়া মতো বউ দাঁড়িয়ে আছে। আর তার জ্বলন্ত লাল অগ্নি দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে বলছে ফ্যাস ফ্যাসে গলায়, তুই আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য এসেছিস? আমি এই বাড়ি থেকে কিছুতেই যাব না। যদি যাই, ওই মেয়েকে সঙ্গে নিয়ে তবেই যাব। আমি আমার স্বামীর সঙ্গে ওই মেয়েকে কিছুতেই ঘর করতে দেব না। এই কথা বলে পোড়া মতো বউটা সঙ্গে সঙ্গে উধাও হয়ে যায়। এরপর পথশ্রমে শরীর ক্লান্ত থাকার জন্য কল ঘরে গিয়ে স্নান করে মধ্যাহ্ন ভোজন সেরে একটু বিশ্রাম করি। তারপর সন্ধে হতেই কবিতার শাশুড়ির বাড়ির ছাদে রাত্রের যজ্ঞের আয়োজন শুরু করি। আমি যতক্ষণ ধরে যজ্ঞের আয়োজন করছিলাম, আমার শুধু মনে হচ্ছিল আমার চারিদিকে কেউ যেন খুব দাপাদাপি করছে। কিন্তু যারা দাপাদাপি করছিল তারা কেউই আমাকে আক্রমণ করতে পারছিল না, কারণ আমার গুরু দেওয়া মন্ত্র দ্বারা আমি গাত্র বন্ধন করে নিয়েছিলাম। আর সেই জন্যেই আর ওই দাপাদাপির সঙ্গে কান্নার আওয়াজও শুনতে পাচ্ছিলাম। এরপর রাত বাড়তেই কবিতা ও কবিতার শ্বশুর বাড়ির লোক
স্নান সেরে শুদ্ধ বস্ত্রে যজ্ঞের আসরে হাজির হয়। এরপর ওরা আসতেই আমি যজ্ঞ শুরু করি। আমি যতক্ষণ ধরে যজ্ঞ করছিলাম ততক্ষণ ধরে বাড়িতে একটা তোলপাড় চড়ছিল মনে হচ্ছিল। বাড়ির নিচতলায় বাড়ির সমস্ত জিনিসপত্র কে যেন ছুঁড়ে ফেলছিল। সেই সঙ্গে একটা স্ত্রী লোক ও একটা বাচ্চার কান্নার আওয়াজ সমানে আমাদের কানে ভেসে আসতে লাগলো। কবিতার শ্বশুর বাড়ির চারিদিকে যেসব বড় বড় গাছ ছিল সেগুলো মাথা দোলাতে লাগলো। গাছগুলোর মাথা দোলানো দেখে মনে হচ্ছিল বাইরে বোধহয় ঝড় বইছে। আর সেই সঙ্গে কতগুলো নাম না জানা বড় বড় কালো পাখি বিশ্রীভাবে ডাকতে ডাকতে আমাদের চক্ষুর কুণ্ডুর চারিদিকে ঘুরতে লাগলো, কিন্তু তারা ঢুকতে পারলো না চক্ষু কুণ্ডুর গণ্ডির মধ্যে। কয়েক ঘন্টা এভাবে চলার পর আমার চক্ষু শেষ হতেই আমি 5টা মালসার মধ্যে 5টা মাগুর মাছ কেটে তাতে সিঁদুর, তিল ও কাকের পালক ইত্যাদি উপকরণ দিয়ে অতনুবাবুর হাতে দিয়ে বলি, একটা মালসা আপনার মেয়েকে যেখানে কবর দিয়েছেন সেখানে রেখে আসুন, আর একটা আপনাদের বাড়ির পেছনের পুকুর পাড়ে, আর একটা হলো আপনাদের উঠোনের কোণায়। আর কেউ ডাকলে বা কাঁদলে তাকাবেন না, যদি তাকান তাহলে আপনার বিপদ হবে। এরপর অতনু আমার কথা অনুযায়ী খুব নিয়ম নিষ্ঠা ভরে কাজ করে আমার কাছে ফিরে আসতেই আমি বলি, কাল সকালে মালসার মধ্যে ওই সিঁদুর মাখানো কাটা মাগুর মাছ যদি না দেখেন তাহলে বুঝবেন আপনার স্ত্রী এবং মেয়ের আত্মার শান্তি হয়েছে, তারাই বাড়ি ছেড়ে চলে গেছে। পরদিন সকাল হতেই আমরা উঠে দেখি কাল রাত্রে 5টা মালসাগুলোর মধ্যে যে সিঁদুর আর তিল মাখানো 5টা মাগুর মাছ ছিল সেগুলো উধাও। আমি 5টা মালসায় মাগুর মাছগুলো উধাও হয়ে যেতে দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি এবং তারপর অতনু, অধীনচন্দ্রবাবু, অঞ্জলি এবং কবিতা মায়ের দিকে তাকিয়ে বলি, আপনার বৌমার ওপর থেকে অশুভ কালো ছায়া সরে গেছে, ওর এখন আর কোনো বিপদ নেই। কুসুম এবং মঞ্জুরির অতৃপ্ত আত্মাও শান্তি পেয়েছে চিরদিনের মতো। এরপর সেই দিন সকালেই আমি রঘুনাথগঞ্জ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। তারপর দেখতে দেখতে 1 বছর কেটে যায়। আবার আমি পৌষ মাসে পৌষকালী পুজো করতে অধীনচন্দ্র বাবুর বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি। কি দেখেন ঠাকুরমশাই? কিশোরীর প্রশ্নে তারানাথ আবার বলতে শুরু করে, সেখানে গিয়ে দেখি কবিতার 2টো ছোট ছোট যমজ মেয়ে হয়েছে। আমি কবিতার কোলে ছোট মেয়ে দুটোকে দেখে জিজ্ঞেস করি, তোমার কবিতা, তোমার মেয়েদের নাম কি রেখেছো? ঠাকুরমশাই, এই তো 6 মাস হলো। ওদের দুজনের নাম রেখেছি কুসুম আর মঞ্জুরি। কবিতার মুখে কুসুম আর মঞ্জুরি নামটা শুনে আমার বুকটা ভয়ে মুহূর্তের মধ্যে ছ্যাদ করে ওঠে ঠিকই, কিন্তু মনে মনে বললাম, ভালোই হয়েছে, 2টো আত্মার সদ্গতি হয়ে আবার ওরা পুনর্জন্ম লাভ করে পৃথিবীর বুকে ফিরে এসেছে, মা মেয়ে 2 বোন রূপে কবিতা মায়ের কোলে। এতক্ষণ আপনারা শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প প্রেতিনী। আজ গল্পপাঠে ছিল অভিক, কিশোরীর ভূমিকায় চয়ন এবং তারানাথ তান্ত্রিকের ভূমিকায় সুভাষ। অন্যান্য চরিত্রে সোমা, প্রদ্যুৎ, পম্পা, সাত্ত্বিক, অনুসুয়া, পার্থপ্রতিম দাস, সৌম্য দাস, সোনিয়া, সোমা মিত্র। শব্দ সংযোজনে মেঘা দাস এবং আবহে নীলাভ। প্রচ্ছদ অলঙ্করণে ঈশান। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায়
পার্থপ্রতিম দাস। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।